আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা অষ্টম অধ্যায় টাইপ 2 এর কোশ্চেন আলোচনা করব। তো আমাদের টাইপ 2 এর বিষয়টা হচ্ছে কি গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস। তো দেখো আমাদের গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস থেকে কেমন কোশ্চেন আছে আমরা একটু দেখি। তো দেখো এখানে বলতেছে নিচে চিত্র থেকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। তো দেখো এই যে এই চিত্রটা আছে এবং প্রশ্নটা হচ্ছে কি বলতেছে যে চিত্রে প্রদর্শিত বসতি কোন ধরনের। তো দেখো এটা আমাদের একটা জায়গা, এখানে একটা বসতি গড়ে উঠেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখো এটা একটু বিক্ষিপ্তভাবে বসতি ছড়াই ছিটে আছে না, এই যে এই মাথায় একটা, এইখানে একটা, এইখানে একটা, এইভাবে একটা। তো বলতেছে এই ধরনের বসতি কোনটা। এখন বলতেছে সংঘবদ্ধ। আচ্ছা সংঘবদ্ধ মানে কি, যে সবাই একসাথে বসবাস করবে, এই যে এমন কাছে কাছে থাকবে, সেটাকে আমি বলছি কি সংঘবদ্ধ। সংঘবদ্ধ হবে বিক্ষিপ্ত। আচ্ছা সংঘবদ্ধ বিক্ষিপ্ত একসাথে হয় না, এটা মূলত হচ্ছে আমাদের কি বিক্ষিপ্ত বসতি। কি যে বিক্ষিপ্ত বসতি। দেখো সবাই দূরে দূরে বসবাস করতেছে, এই মধ্যে একটা, এই মধ্যে একটা, এখানে একটা, এখানে একটা, মানে কি সবাইকে দূরে থেকে, এটাকে আমরা বলছি কি বিক্ষিপ্ত বসতি। এরপর আমাদের 11 নম্বর কোশ্চেনটা বলতেছে কি, দেখো যে চিত্রে প্রদর্শিত বসতির বৈশিষ্ট্য হলো, মানে কি যে বিক্ষিপ্ত বসতির কি কি বৈশিষ্ট্য আছে। বলতেছে কি দুটি বাসগৃহ বা বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান, এবং কি অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি, অধিবাসীদের সামাজিক এবং অর্থনৈতিক বিচ্ছিন্নতা। আমরা বুঝতে পারতেছি যে চিত্রে প্রদর্শিত, দেখো যে দুটি বাসগৃহ বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান থাকে। আচ্ছা বিক্ষিপ্ত মানে কি এইখানে একটা, এখানে একটা, মানে কি তাহলে যথেষ্ট ব্যবধান আছে। তারপর বলতেছে অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি, এই যে এই ধরনের দেখবা যে অতি ক্ষুদ্র পরিবার বসতি থাকে, অতি ক্ষুদ্র পরিবার থাকে এখানে। এবং অধিবাসীদের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক বিচ্ছিন্নতা আছে। কি আছে? সামাজিক এবং অর্থনৈতিক বিচ্ছিন্নতা আছে। যদি সামাজিক বিচ্ছিন্নতা না থাকতো তাহলে কি সকলে একত্রে বসবাস করতো। তাহলে আমরা বলছি কি 1, 2 এবং 3, তার মানে কি ঘ। এরপরে আমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে বলতেছে কি রৈখিক বসতির বৈশিষ্ট্য হলো। দেখো যে রৈখিক বসতির কি কি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর, বসতিগুলোর মধ্যস্থলে খামার দেখা যায়। 2 নম্বর, বাঁধ এলাকায় বসতির জন্য উপযোগী। 3 নম্বর, বাড়িগুলো এলোমেলোভাবে গড়ে ওঠে। আচ্ছা এখানে দেখো যে, আচ্ছা এখানে বাড়িগুলো দেখো যে বসতিগুলোর মধ্যস্থলে খামার বাড়ি দেখা যায়, এই রৈখিক বসতি। এখন নদী এলাকায় আছে এমন বসতি, এই যে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে, কিন্তু দেখবা যায় বাড়িগুলোর মধ্যে একটা খামার দেখা যায়, এবং বাঁধ এলাকায় বসতির জন্য উপযোগী। তার মানে কি এখানে 2 ও 3, 1 ও 2, আর বাড়িগুলো এলোমেলো ভাবে। আচ্ছা রৈখিক বসতিতে কোনো এলোমেলো ভাবে থাকে না, এলোমেলো ভাবে থাকে হচ্ছে মূলত বিক্ষিপ্ত বসতিতে। তার মানে কি 1 ও 2 আনসার। এরপর আমার একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 13 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। দেখি যে বলতেছে যে রিতার বাবার বাড়ি পদ্মা নদীর তীরে। এখন দেখো এই যে নদীকে অথবা নদী অথবা বাঁধ এগুলোকে কেন্দ্র করে যে বসতিগুলো গড়ে ওঠে সেগুলো তো মূলত হচ্ছে রৈখিক বসতি। কি বসতি? রৈখিক। দেখো রৈখিক রৈখিক বসতি এগুলো মূলত যে নদী, কোনো নদী অথবা বাঁধ অথবা এগুলোকে কেন্দ্র করে যে বসতিগুলো গড়ে ওঠে। অন্যদিকে তার শ্বশুরবাড়ি হচ্ছে কি ঢাকা শহরে অবস্থিত। এখন 13 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে রিতার বাবার বাড়ি বসতির প্রকৃতি কোন ধরনের। দেখো সংঘবদ্ধ বসতি, রৈখিক বসতি, বিক্ষিপ্ত নাকি সংঘবদ্ধ বসতি। এখন গোষ্ঠীবদ্ধ তো হচ্ছে না, বিক্ষিপ্তও না, সংঘবদ্ধও না, এটা হচ্ছে মূলত রৈখিক বসতি। কি রৈখিক বসতি এগুলো দেখো যে নদী, কোনো নদী অথবা কোনো হচ্ছে তারপরে হচ্ছে কি যে এবং নদী টাইপের অথবা আমাদের কি বিভিন্ন বাঁধ টাইপের যে অঞ্চল আছে, এই অঞ্চলকে কেন্দ্র করে যে বসতিগুলো গড়ে উঠেছে এগুলো। এরপর আমাদের উদ্দীপক আছে, একটা উদ্দীপক পড়ে 14 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। উদ্দীপকটা আমরা একটু পড়ি। বলতেছে বাংলাদেশের আবিদ বৃহত্তর পর্বতমালা ভ্রমণ করে দেখতে পেল যে সেখানকার বসতিগুলো তার এলাকার মতো। এখন দেখো যে বৃহত্তর পর্বতমালা মানে কি, এখন এই পাহাড়ি এলাকায় কোন ধরনের বসতি দেখা যায়। এখন আমাদের বলতেছে আবিদের ভ্রমণ এলাকার বসতি কেমন। আচ্ছা ভ্রমণ করেছে সে এলাকা হচ্ছে কি পাহাড়ি এলাকা, পর্বত প্রযুক্ত। আর পর্বত এলাকায় দেখবা যে বিক্ষিপ্ত বসতি দেখা যায়। কি এলাকা? কি বিক্ষিপ্ত। এখন দেখো এখানে একটা উঁচু আছে, এখানে আবার নিচু, তারপরে এখানে উঁচু, এমন কি বন্ধু টাইপের। তার মানে কি এখানে একটা বসতি গড়ে উঠছে, এখানে একটা বসতি, এখানে একটা বসতি, মানে কি বিক্ষিপ্তভাবে বসতিগুলো ছড়িয়ে আসছে। এগুলোকে আমরা বলতেছি কি বিক্ষিপ্ত বসতি। এরপর আমাদের আরেকটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পরে 15 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। দেখো বলতেছে রিমা গ্রামীণ বসতি সম্পর্কে পড়তে গিয়ে জানতে পারলো যে এর মধ্যে এক ধরনের বসতি আছে যেটা একই সরল রেখায় গড়ে ওঠে। আচ্ছা একই সরল রেখায় গড়ে ওঠে। এখন সরল রেখায় গড়ে ওঠে, এখন দেখো নদী যেভাবে গড়ে ওঠে, এই যে এই কেন্দ্র করে এগুলোকে সরল রেখায় গড়ে উঠেছে। তো এই বসতিকে কোন ধরনের বসতি? এটি গোষ্ঠীবদ্ধ, রৈখিক, সংঘবদ্ধ নাকি বিচ্ছিন্ন? এগুলোকে আমরা জানি মূলত এটা হচ্ছে কি যে রৈখিক বসতি। এরপরে আরেকটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 16 এবং 17 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। দেখি আমরা উদ্দীপকটা পড়ি। বলতেছে যে
দৃশ্যকল্প দেখো এক বলতেছে যে হিমেল যে অঞ্চলে বাস করে সেখানকার বাড়িগুলো রাস্তার পাশে সারিবদ্ধভাবে অবস্থিত। কি যে রাস্তার পাশে, মনে করতে এটা রাস্তা আছে, এটা রাস্তা, এই রাস্তার পাশে সারিবদ্ধভাবে কি এই বসতিগুলো গড়ে উঠেছে, মানে রাস্তার পাশ দিয়ে। তারপরে দৃশ্যকল্প 2 বলতেছে হাবিব যেখানে বাস করে সেখানকার বড় 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 দেখো কি যে দালান কোঠা দেখা যায়, অপরদিকে তার বন্ধু শিমুলের বসবাসরত স্থানের বসতিগুলো ছোট এবং পরস্পর থেকে দূরে, কি পরস্পর থেকে দূরে থাকে। আচ্ছা দেখো তাহলে এখন আমাদের কি 16 নম্বর কোশ্চেনে কি বলতেছে, আমরা কোশ্চেনে কি বলতেছে একটু দেখি। বলতেছে যে হিমেলের বাড়ি কোন ধরনের বসতির অন্তর্ভুক্ত। এখন হিমেল কি বলতেছে যে হিমেল যে অঞ্চলে বাস করে সেখানকার বাড়িগুলো রাস্তার পাশে সারিবদ্ধভাবে অবস্থিত। এখন কি সেটা নগর, বিক্ষিপ্ত, রৈখিক নাকি সংঘবদ্ধ। আমরা বুঝতে পারতেছি দেখো যে এইটা আমাদের নদী অথবা কি কোনো অঞ্চল একটা কি রাস্তাকে কেন্দ্র করে এই যে এইভাবে ঘুরে উঠেছে রাস্তার পাশে, সেটা মূলত এক ধরনের রৈখিক বসতি। কি বসতি? যে রৈখিক বসতি। এরপরে আমাদের 17 নম্বর কোশ্চেনে কি বলতেছে আমরা দেখি। আচ্ছা 17 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে হিমেল এবং হাবিবের বসতির ক্ষেত্রে প্রযোজ্য। এখন কোনটা প্রযোজ্য? এখন হিমেলের বসতি ঢাকার মিরপুরে এবং হাবিবের বসতি বান্দরবনে দেখা যায়। আচ্ছা এইটা কোনোভাবে মানে কি যে মিরপুরেই হতে হবে আবার কি যে বান্দরবনে হতে হবে এমন কথা না, মানে এটা কি হচ্ছে না আমাদের। তারপরে বলতেছে হিমেলের বসতির যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হলেও হাবিবের বসতি কি উন্নত, এটা আমরা দেখতে পাই। এবং হাবিবের বসতিতে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের, হাবিবের বসতিতে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের এবং হিমেলের বসতিতে কি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি দেখা যায়। তার মানে কি যে 2 এবং 3, তাহলে 2 এবং 3 গতে। এরপর আমাদের 18 নম্বর কোশ্চেনটা কি আছে আমরা একটু দেখি। বলতেছে যে শিল্পভিত্তিক নগরী কোনটি। এই যে নিচের 4টা শহর আছে, এই 4টা শহরের মধ্যে কোনটা শিল্পভিত্তিক শহর। এখন ক্যানবেরা দেখো, এই ক্যানবেরা আমরা জানি এটা কি শিল্প নগরী না, এটা হচ্ছে কি শিক্ষা নগরী এক প্রকার দেখবা। এটাও ক্যামব্রিজও শিক্ষা নগরী, ক্যামব্রিজ ইউনিভার্সিটি দেখবা যে আমাদের কি বিশ্ববিখ্যাত আছে। লা হাবারও আমাদের কি অন্য একটা হচ্ছে কি শিক্ষানগরীর মধ্যে পড়ে, এটা আমাদের পেনসিলভেনিয়া। দেখো এই পেনসিলভেনিয়া এটা আমাদের কি শিল্পভিত্তিক নগরী। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে বলতেছে 19 এবং 20 নং প্রশ্নের উত্তর দাও। দেখো বলতেছে দৃশ্যকল্প 1 পি এর বাড়ি যমুনা নদীর তীরে। আচ্ছা তো দেখো যে যমুনা নদীর তীরে, এখন আমরা বুঝতেছি যে দেখো কি বললাম যে কোনো নদী অথবা কোনো রাস্তাকে কেন্দ্র করে যে ধরনের বসতিগুলো গড়ে ওঠে সেগুলোকে আমরা বলছি রৈখিক বসতি, রৈখিক। একটা হচ্ছে আর বলতেছে দৃশ্যপট 2 কি বলতেছে কিউ এর বাড়ি চট্টগ্রাম শহরে অবস্থিত। এখন আমাদের 19 নম্বর কোশ্চেন যে দৃশ্যপট 1 বর্ণিত বসতির প্রকৃতি কোন ধরনের। আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে কি রৈখিক বসতি। কি যে কারণ এটা নদী, দেখো একটা নদীকে কেন্দ্র করে নদীর তীরে অবস্থিত। এরপর আমাদের দৃশ্যকল্প 2 কি বলতেছে দৃশ্যপট 2 এর এলাকায় বসতির বৈশিষ্ট্য। এখন দৃশ্যপট 2 মানে কি যে শহর এলাকার বসতি চট্টগ্রাম শহরে। বলতেছে 1 হচ্ছে কি বন্ধুর যোগাযোগ ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে কি বাসগৃহের একত্রে সমাবেশ, এখন কি 3 নম্বর এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কি কম। এখানে আমরা বুঝতে পারতেছি দেখো যে বন্ধুর যোগাযোগ ব্যবস্থা। আচ্ছা বন্ধুর মানে কি যে কোথাও উঁচু কোথাও নিচু এমন কি যোগাযোগ ব্যবস্থা নেই, এখন কি চট্টগ্রাম এলাকায় এমন দেখবা না। তার মানে কি তারপরে বলতেছে বাসগৃহে একত্রে বসবাস এবং এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম বৈশিষ্ট্য। তার মানে কি 2 ও 3 আমাদের হচ্ছে কি বাসগৃহে একত্রে বসবাস থাকে, এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম থাকে শহর অঞ্চলে। তাহলে কি 2 এবং 3। এরপরে আমাদের একটা চিত্র আছে, চিত্রটি লক্ষ্য করে আমাদের 21 নং প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা দেখো চিত্রটা দেখো যে এখানে একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা রাস্তা, এটা রাস্তা। এখন এই পাশ দিয়ে কি কিছু বসতি গড়ে উঠেছে, কি এই পাশ দিয়ে কিছু বসতি গড়ে উঠেছে। এখন আমাদের কোশ্চেনটা কি আমরা দেখি। এখন কোশ্চেনটা বলতেছে যে চিত্রের বসতির ক্ষেত্রে প্রযোজ্য। এখন চিত্রের বসতির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। এখন বলতেছে বন্ধুর পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে নাকি হচ্ছে 2 নম্বর বলতেছে অনেকগুলো পরিবার একত্রে বসবাস করে। এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা, কিন্তু এখানে বসতি, এখানে বসতি, এখানে বসতি, এখানে বসতি। তো দেখবা যে অনেকগুলো পরিবার একত্রে বসবাস করতেছে, আমরা দেখতে পেলাম। এরপর 3 নম্বর বলতেছে বসতিটি পরবর্তীতে উন্নত শহর এবং নগরীতে পরিণত হতে পারে। এখানে আমরা দেখতেছি যে এই সম্ভাবনাটা আছে। তাহলে কি এখানে 2 এবং 3 আনসার। এখানে বন্ধুর পার্বত্য চট্টগ্রামে গড়ে উঠেছে এমন না, বন্ধুর পার্বত্য অঞ্চলে গড়ে উঠেছে এমন কি বিষয়টা না। তাহলে কি 2 এবং 3। এরপর আমাদের 22 নম্বর কোশ্চেনে কি বলতেছে। আচ্ছা 22 নম্বর বলতেছে পার্বত্য এলাকায় কোন ধরনের বসতি দেখা যায়। আচ্ছা পার্বত্য এলাকায় মানে কি যে
পাহাড় থাকবে, কোথাও একবার কোথাও নিচু, তারপরে আবার পাহাড়। তার মানে কি এইখানে একটা বসতি, এখানে একটা আছে, আবার এখানে আছে, এখানে একটা আছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি বিক্ষিপ্ত বসতি। কি বিক্ষিপ্ত বসতি দেখা যায়। তাহলে পার্বত্য এলাকায় কোন ধরনের বসতি? বিক্ষিপ্ত বসতি দেখা যায়। এরপরে উদ্দীপকটি পড়ে 23 এবং 24 নং প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আমরা একটু উদ্দীপকটা পড়ি। বলতেছে ক এমন একটা বসতিতে বাস করে যেখানে এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব অনেক কম। আচ্ছা, এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম, তার মানে এটা হচ্ছে কি শহর অঞ্চলে দেখা যায়। তো দেখবা যে কি তারপরে বাসগৃহে একত্রে সমাবেশ ঘটে। এখন বলতেছি ক এর বসতিটি কোন ধরনের। আচ্ছা, তাহলে সংঘবদ্ধ বসতি। এটা দেখো কি সংঘবদ্ধ বসতি, কারণ যে একত্রে বসবাস করতেছে, আবার একটা বাসা থেকে আরেক বাসগৃহের দূরত্ব অনেক কম, তার মানে কি এটা আমাদের সংঘবদ্ধ বসতি। কি বসতি? সংঘবদ্ধ। এরপরে আমাদের 24 নম্বর প্রশ্নটা দেখি। আচ্ছা, 24 নম্বরে কি বলতেছে দেখো, যে উল্লেখিত বসতিটি গড়ে ওঠার কারণ। আচ্ছা, উল্লেখিত বসতিটি গড়ে ওঠার কারণ, কারণ কি বসতি? যে শহর অঞ্চলে কি বসতিটি গড়ে ওঠার কারণ। আচ্ছা, ভূপ্রকৃতির জন্য আমরা বললাম যে ভূপ্রকৃতি হচ্ছে কি বসতি গড়ে ওঠার অন্যতম একটা কি প্রভাবক। তারপরে কি উর্বর মাটির জন্য এবং কি জলের জন্য। তার মানে বলতেছে কি 1, 2 এবং 3 এই তিনটার জন্য এই বসতিগুলো কি গড়ে উঠেছে। মানে কি সেখানে দেখো যে সংঘবদ্ধভাবে বসবাস করতেছে, তার মানে কি ভালো কিছু আছে তার জন্য। তার মানে বলতেছে কি এখানে 1, 2 এবং 3। তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল এমসিকিউ সমাধান করে ফেললাম। তো পরবর্তীতে তোমার সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।